নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। গুজরাটের আনন্দ থেকে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে শুরু হয়েছে সর্দার এট 150 ইউনিটি মার্চ। 11 দিনে 190 কিলোমিটার পথ অতিক্রম করে 6 ডিসেম্বর এই র্যালি পৌঁছবে স্ট্যাচু অফ ইউনিটিতে। জাতীয় ঐক্য, স্বদেশী ও আত্মনির্ভর ভারত গড়ার উদ্দেশ্যেই এই ইউনিটি মার্চ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গুজরাটের আনন্দর বল্লভ বিদ্যানগর থেকে শুরু হলো বহু প্রতীক্ষিত সর্দার 150 ইউনিটি মার্চের জাতীয় পদযাত্রা। বুধবার এই পদযাত্রার উদ্বোধন করেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সর্দার প্যাটেলের পারিবারিক বাড়ি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হওয়া এই পদযাত্রা আগামী 11 দিনে প্রায় 190 কিলোমিটার পথ অতিক্রম করবে এবং স্ট্যাচু অফ ইউনিটিতে এসে শেষ হবে 6 ডিসেম্বর। উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে দেশের যুবকদের মধ্যে দেশভক্তির ভাবনা জাগ্রত করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক এবং দৃঢ় ভারতের স্বপ্ন দেখেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। इस पहल की मूल भावना एक भारत, आत्मनिर्भर भारत है। भारत के लौह पुरुष भारत रत्न सरदार वल्लभ भाई पटेल ने अपने असीम दूरदर्शिता, दृढ़ नेतृत्व और देशभक्ति से हमारे स्वतंत्र भारत की नींव रखी थी। हमारे राज्य त्रिपुरा में भी विभिन्न क्षेत्रों में सरदार पटेल की 150वीं जयंती मनाने के लिए वर्ष भर विभिन्न कार्यक्रम को आयोजन किया गया है। युव कार्यक्रम और खेल विभाग के पहल पर इस सरदार 150 यूनिटी मार्च का आयोजन किया गया है। जिला प्रशासन और पुलिस विभाग सहित विभिन्न जो विभागों को इस कार्यक्रम में शामिल किया गया है। स्वतंत्र भारत के पहले उप प्रधानमंत्री और गृह मंत्री सरदार वल्लभ भाई पटेल ने आजादी के बाद देश की एकता स्थापित करने में महत्वपूर्ण भूमिका निभाई है। सरदार वल्लभ भाई पटेल ने एकजुट, मजबूत और समृद्ध भारत का सपना देखा था। वह दृढ़ता से मानते थे कि भारत की शक्ति भारत के विविधता में छुपी है। भारत के स्वतंत्रता के समय विशेष रूप से 1947 से 1949 के दौरान सरदार पटेल ने लगभग 560 से अधिक रियासतों को भारत में शामिल किया है। हम सब जानते हैं ये महान कार्य सरदार पटेल के दृढ़ मानसिकता और साहसी कदम से कारण ये संभव हुआ है। শুধু এক ভারত, আত্মনির্ভর ভারত এর বার্তাই নয়, বরং দেশের জাতীয় ঐক্যের পথ হিসেবেও চিহ্নিত হবে এই পদযাত্রা। ত্রিপুরাতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিটি জেলায় আয়োজিত হচ্ছে এই ধরনের কর্মসূচি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। सरदार 150 यूनिटी मार्च पूरे देश में विभिन्न चरणों में आयोजित हो रहा है। जिला स्तरीय पदयात्रा 31 अक्टूबर से 25 नवंबर 2025 तक आयोजित की गई है। त्रिपुरा में भी बहुत उत्साह के साथ ये मनाया गया है। पदयात्रा से पहले स्थानीय लोगों में जागरूकता और उत्साह पैदा करने के लिए स्कूलों और कॉलेजों में विभिन्न कार्यक्रम का आयोजन किया है। इसके साथ ही युवा पीढ़ियों में नशा मुक्त भारत की शपथ, विभिन्न शिक्षण संस्थाओं में स्वदेशी मेला, योगा और हेल्थ कैंप, स्वच्छता अभियान की पहल गई है। पदयात्रा के समय सरदार पटेल की मूर्ति या तस्वीर पर पुष्पांजलि अर्पित करना, आत्मनिर्भर भारत बनाने का संकल्प लेना और उस सांस्कृतिक कार्यक्रम सहित अन्य जो गतिविधियों में भाग लेना शामिल है। राष्ट्रीय स्तर की पदयात्रा आज यानी 26 नवंबर से 6 दिसंबर 2025 तक आयोजित होगी। इस कार्यक्रम में हिस्से के रूप में गुजरात के करमसद के कबरिया के स्टैचू ऑफ यूनिटी तक 152 किलोमीटर जो लंबी पदयात्रा आयोजित की जा रही है। हर शाम सरदार गाथा सूत्र आयोजित किया जाएगा, जिसमें विशिष्ट विद्वान सरदार पटेल के जीवन और उपलब्धियों पर चर्चा। সম্পূর্ণ স্বদেশী ধারাকে কেন্দ্র করে সাজানো এই যাত্রায় থাকবে 150টি বিষয়ভিত্তিক স্টপ, যেখানে থাকবে প্রদর্শনী, সাংস্কৃতিক কর্মসূচি ও সামাজিক সম্পৃক্ততার নানা আয়োজন। এছাড়া 10টি প্রধান সর্দার সভায়
সমবায় আন্দোলন, বারদলি সত্যাগ্রহ এবং দেশীয় রাজ্যগুলির একীকরণের মতো ঐতিহাসিক বিষয়গুলিকে তুলে ধরা হবে বিশেষভাবে। প্রতিদিন কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিরা নেতৃত্ব দেবেন এই পদযাত্রায়। প্রতিদিন 15 থেকে 18 কিলোমিটার পথ হাঁটা এবং ঐক্যের বার্তা বহনকারী শিল্পকর্মের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের প্রদর্শনী উপভোগ করবেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা। উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বদেশী শপথ গ্রহণ করানো হয়, যেখানে করা হয় দেশকে আত্মনির্ভর করতে মেড ইন ইন্ডিয়া পণ্য ব্যবহারের অঙ্গীকার। দেশজুড়ে ঐক্য, স্বাবলম্বন এবং সর্দার প্যাটেলের আদর্শকে আরো গভীরভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে ঐতিহাসিক এই যাত্রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পিএম কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবনে বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল সংবিধান দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সবচেয়ে বড় সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র হল ভারত, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর বলে এদিন উল্লেখ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন সংবিধানের বিভিন্ন মূল্যবোধ, নাগরিকদের দায়িত্ব ও অধিকার সম্পর্কে আলোচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। देश विश्व में सबसे बड़ा डेमोक्रेटिक देश है। इतना बड़ा देश, इतना बड़ा डेमोक्रेटिक देश विश्व में दूसरा कौन सा भी नहीं है। और ये इतना बड़ा डेमोक्रेटिक देश आम पब्लिक से एमएलए सेलेक्ट होता है स्टेट गवर्नमेंट के लिए, असेंबली के लिए, और वैसे ही पार्लियामेंट के लिए पार्लियामेंट मेंबर्स आम पब्लिक से इलेक्ट होते हैं। वो आम पब्लिक को हम उनके एरिया में आम पब्लिक का क्या सोच है, क्या होना चाहते हैं, उसके हिसाब से वो पार्लियामेंट में चर्चा करके उसके हिसाब से जो भी बिल्स है वो पास करते हैं। तो ये इतना बड़ा देश के लिए ये कॉन्स्टिट्यूशन जो है डॉक्टर बी.आर. अम्बेडकर जी ने लिखा है और कॉन्स्टिट्यूंट असेंबली में चर्चा करके वो पास करे हैं। उसी लिए अपन डॉक्टर बी.आर. अम्बेडकर को भारत रत्न से पुरस्कार दिए हैं। अभी अपन भारत रत्न डॉक्टर बी.आर. अम्बेडकर वो फादर ऑफ द कॉन्स्टिट्यूशन बोल के अपन बुलाते। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ ময়দানে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে নিয়ে ঐক্য মঞ্চের সমাবেশের আহ্বান করেছে ত্রিপুরা জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল তেপরামথা। সমাবেশে যোগ দিতে বুধবার বিকেলে রাজ্যে আসেন নাগাল্যান্ড সরকারের প্রাক্তন মন্ত্রী মৌমুন নোলুমিকিকন এবং মণিপুর বিধানসভার প্রাক্তন সদস্য হেমচন্দ্র সিং। উত্তর পূর্বের জনজাতিদের জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলির এক মঞ্চে আসা সময়ের দাবি বলে জানিয়েছেন নাগাল্যান্ড সরকারের প্রাক্তন মন্ত্রী। ভূমির অধিকার, পরিচিতির অধিকারের মতো বিভিন্ন দাবি এবং সমস্যাগুলির সমাধানে ঐক্য মঞ্চে এসে একে অপরের পাশে থাকা প্রয়োজন বলে জানিয়েছেন মণিপুর বিধানসভার প্রাক্তন সদস্য হেমচন্দ্র সিং। This is a long, dream for us. ये एक कल्पना थी. This was a long-standing dream for all of us. In fact, maybe our time has come now to realize this dream. And Northeast as one entity, is I think the answer for all of us, of all the indigenous people of the Northeast. And I feel so humbled and I feel so great to be coming to Agartala after so many years and to see this kind of warm welcome. This is what Northeast is all about. Look at the warmth, look at the sheer feeling from our heart. So I think this is going to be a great movement in my mind for all of us to come together under one platform. Already stated why I quit, and I wanted to recalibrate my political journey and want to put more emphasis and give more time for the issues that are impacting us daily in the region, and that's one of the reasons why I quit. And as for the future,
I feel that as long as all of us come together, we'll be able to better address the issues that are before us as a region. So what are the reasons that you said the issues are still very active in Northeast, which could not be? What are the main issues you feel? See, there are so many issues. We cannot just point out one, but starting from our issues of land rights, issues of dignity, of identity, issues of daily governance, which has not reached the intended beneficiaries. So a lot of issues are lost in translation between the vision and implementation. So one of the target is to ensure that whatever vision any leader has or every leader has for this country should also reach out the northeastern region, and it should not be missed out. So we want to be the bridge between policy and implementation as well, among other things. My last question is, সংবিধান দিবস উপলক্ষে ধর্মনগর এসডিএম অফিসের সামনে কর্মসূচি শেষে ফেরার পথে সিপিআইএম দলের সদস্যদের ওপর ব্যাপক হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী পথ অবরোধ করে থাকা প্রায় 200 থেকে 250 জন বিজেপি কর্মী হঠাৎই সিপিআইএম কর্মীদের উপর আক্রমণ চালায়। ভাঙচুর করা হয় দলীয় মাইক, বাদ্যযন্ত্র, টুকটুক এবং অন্যান্য সামগ্রী। মারধরের ফলে গুরুতর আহত হন বেশ কয়েকজন সিপিআইএম সদস্য, যাদের মধ্যে রয়েছেন প্রাক্তন বিধায়কও। ঘটনার সময় পুলিশ এমনকি উত্তর জেলার এডিশনাল এসপি ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও হামলা থামাতে ব্যর্থ হয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। রাজ্যে পানীয় জলের জন্য কোটি কোটি টাকার প্রকল্প বরাদ্দ বৃদ্ধি এবং সরকারি দাবির পরও গ্রাম ও পাহাড়ি এলাকায় নলবাহিত জলের বাস্তব চিত্র হতাশাজনক। সিএজি রিপোর্টে উঠে এসেছে আর্থিক অব্যবস্থা, তদারকির ঘাটতি ও ঠিকাদারি অনিয়মের অভিযোগ, যা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সরকারি কাজের দক্ষতাকেও। রাজ্যে পানীয় জলের সংকট নিরসনে গত 6 বছরে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার গ্রাম ও পাহাড়ি এলাকায় মোট 2549 কোটি 59 লক্ষ টাকা ব্যয় করেছে বলে দাবি করা হলেও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরেছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজে। পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের আর্থিক অব্যবস্থা, অনিয়ম ও তদারকির অভাব রাজ্যের গ্রামীণ মানুষের মৌলিক অধিকার এবং স্বাস্থ্য সুরক্ষাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে বলে উল্লেখ করা হয়েছে সিএজির প্রতিবেদনে। তথ্য অনুযায়ী 2018 থেকে 19 সাল থেকে 2023 থেকে 2024 সাল অর্থ বছর পর্যন্ত মোট 3498.59 কোটি টাকা বরাদ্দ থাকলেও অব্যয়িত থেকে গেছে প্রায় 948.78 কোটি টাকা, যা মোট বরাদ্দের প্রায় 27%। বরাদ্দ বাড়লেও কাজের অগ্রগতি নেই, বরং প্রশাসনিক ব্যর্থতা ও ঠিকাদারি অনিয়ম পরিস্থিতিকে আরো জটিল করেছে বলে এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে সিএজি রিপোর্টে। সরকার দাবি করছে যে জল জীবন মিশনের 90% কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখনো তীব্র জল সংকট বিরাজ করছে গ্রামাঞ্চলে। বহু জায়গায় পাইপলাইন থাকলেও জল নেই, ট্যাপ বসানো থাকলেও সরবরাহ নেই, ফাটা পাইপলাইন, নষ্ট মোটর। ঘুরতে বেরিয়ে ভয়াবহ পরিণতি, প্রেমিকাকে গাড়ির ভেতর পিস্তল থেকে গুলি করে খুন করে নিজেকেও গুলি করে আত্মহত্যার চেষ্টা করলো এক যুবক। ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুল ছাত্রী প্রেমিকার, পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারায় প্রেমিক যুবকও। বুধবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনা প্রকাশ্যে আসে গোমতী জেলার গর্জিহোলা ক্ষেত ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম ইউনুস মিয়া বলে জানিয়েছে পুলিশ। সে কাকরাবনের বাসিন্দা ছিল বলেও জানিয়েছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গোমতী জেলা পুলিশ। প্রাথমিক তদন্তে প্রেম সংক্রান্ত বিষয়ে এই ঘটনা বলে জানালেও মর্মান্তিক এই ঘটনার অন্যান্য দিকগুলিরও তদন্ত করছে পুলিশ। सब्जी का पास में एक जंगल में
एक अबैंडन्ड हुंडई और कार मिला था वाइट कलर। उसके पीछे एक लड़का और लड़की था। लड़की शायद स्कूल का बच्ची थी, उसका ऑलरेडी डेथ हो गया था और लड़का जो है वो सीवियर इंजर्ड कंडीशन में था। उसका चेस्ट पे एक बुलेट इंजरी था, तो इमीडिएटली हमने शिफ्ट किया तो वो भी बीच रास्ते में वो भी मर गया है। और पीओ के पास ही एक पिस्तल भी मिला है। तो अभी हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं, फोरेंसिक टीम भी आया है, फिंगरप्रिंट एक्सपर्ट्स भी आएंगे। अभी इन्वेस्टिगेशन जारी है, कुछ भी बता नहीं सकते कैसे हुआ क्या हुआ। कहाँ का रहने वाले सर ये लोग? नहीं, अभी वही पता कर रहे हैं। लड़का का शायद काकराबन का है, तो मिला है। अच्छा, नाम मिला सर? नाम मिला है, जुलूस मियाँ ऐसा कुछ नाम मिला है। अभी इन्वेस्टिगेशन कर रहे हैं। गाड़ी का नंबर क्या है सर? अभी गाड़ी का नंबर ডেন্টাল কলেজের লিফটে 1.5 ঘন্টা আটকে থাকতে হয় 3 জনকে। এর ফলে সংজ্ঞাহীন হয়ে পড়েন এক নার্সিং অফিসার। এক্ষেত্রে সামনে উঠে এসেছে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা। অপারেটরবিহীন লিফট, জরুরি প্রতিক্রিয়ার অনুপস্থিতি এবং প্রশাসনের নীরবতা সব মিলিয়ে এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনার প্রমাণ বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। ডেন্টাল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার উদাহরণ সামনে এলো যখন বুধবার হাসপাতালের একটি লিফটে 1.5 ঘন্টারও বেশি সময় আটকে থাকেন 3 জন হাসপাতাল কর্মী। তাদের মধ্যে দীর্ঘ সময় শ্বাসকষ্টে ভুগে শেষে অজ্ঞান হয়ে পড়েন একজন নার্সিং অফিসার। ডেন্টাল কলেজ হাসপাতালের লিফটে 1.5 ঘন্টা আটকে থাকা 3 কর্মীর এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি হাসপাতাল কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলা, তদারকির অভাব এবং নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ দুর্বলতার নগ্ন প্রমাণ বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানের লিফটে অপারেটর না থাকা শুধুই প্রশাসনিক শৈথিল্য নয়, এটি একটি সুস্পষ্ট নিরাপত্তা ঝুঁকি। নিয়ম অনুযায়ী হাসপাতালের লিফটগুলোতে দায়িত্বশীল অপারেটর থাকা বাধ্যতামূলক, বিশেষ করে যখন রোগী, অস্ত্রোপচারের সরঞ্জাম, অক্সিজেন সিলিন্ডার কিংবা চিকিৎসা কর্মীদের দ্রুত চলাচল নির্ভর করে এই লিফটগুলোর উপর। তবুও ডেন্টাল কলেজের লিফটটি অপারেটরবিহীন নীরবে চালু রয়েছে যেন দুর্ঘটনা ঘটার অপেক্ষায়। এতে শুধু কর্মীরা নয়, ঝুঁকির মধ্যে রয়েছে প্রতিদিনের রোগী স্বজনদের জীবনও। লিফটে আটকে থাকা 3 জন ভেতর থেকে বারবার সাহায্যের সংকেত পাঠালেও পাওয়া যায়নি কোনো প্রতিক্রিয়া। হাসপাতালের মতো জরুরি প্রতিষ্ঠানে যেখানে দ্রুত প্রতিক্রিয়ার জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়ায়, সেখানে এমন অক্ষমতা ক্ষমার অযোগ্য বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা খবর দেওয়া হয়েছে লিফটের লোক আটকে দিছে, আমরা আইসি আয়া দৌড় পাচ্ছি, লামাইতে পারছি না, স্টাফ নাই, ওই লেগে ওখান স্টাফ আয়া হেরেরা ইয়া করছে, লামাইছি কি 1 ঘন্টা বলে 1.5 ঘন্টা করে সময় লাগছে, স্টাফ নাই। কোন হসপিটাল এটা? এটা আইজিএম হসপিটাল। কোন বিল্ডিং এটা? ডেন্টাল কলেজে? হ্যাঁ। কতজন লোক আসলে ভেতরে? 3 জন। কত টাইম অব্দি আসলো? 1.5 ঘন্টা। কোনো অপারেটর আসলো নি? না, অপারেটরের জন্য নাই। আপনি কি মনে হয় অপারেটরের কারণে এরকম হয়েছে? হ্যাঁ। অপারেটর থাকলে কি এরকম হইতো? অপারেটর থাকলে এরকম হইতো। আপনারা কি দরজা ভাঙতে হয়েছে লিফটের? কয়টা দরজা ভাঙছেন? আমরা 2টা দরজা ভাঙছি, নিচে একটা, উপরে একটা। আপনার নামটা? রাজকুমার ডেজিগনেশন? অবশেষে দমকল বাহিনীর কর্মীরা এসে দরজা ভেঙে উদ্ধার করেন আটকা পড়াদের, যা স্পষ্ট করে তুলেছে হাসপাতালের নিজস্ব দুর্যোগ ব্যবস্থাপনার ব্যর্থতাকে। লিফটগুলো দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় থাকলেও কোনো নিয়মিত রক্ষণাবেক্ষণ বা সময় মতো মেরামতির ব্যবস্থা নেই বলে অভিযোগ হাসপাতালের কর্মী এবং রোগীদের। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। প্রতিদিন শত শত মানুষ যে লিফট ব্যবহার করেন, তার নিরাপত্তাকে কর্তৃপক্ষ কেন তুচ্ছ বিষয় ধরে নিয়েছে প্রশ্ন উঠেছে তা নিয়ে। ঘটনার পরেও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অপারেটরবিহীন লিফট কেন চালু রাখা হয়েছিল? জরুরি যোগাযোগ ব্যবস্থা কেন অচল ছিল? নিয়মিত রক্ষণাবেক্ষণ কোথায়? কিংবা এই ঘটনা দায় কার? এই প্রশ্নগুলো এড়িয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। ডেন্টাল কলেজের এই ঘটনা শুধু একটি লিফট দুর্ঘটনা নয়, এটি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার অযোগ্যতার প্রতিচ্ছবি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এদিন 3 জন কর্মী হয়তো উদ্ধার পেয়েছেন, কিন্তু কর্তৃপক্ষের এই অবহেলা অব্যাহত থাকলে কোনো বড় ধরনের বিপর্যয়ের দায়ভার কে নেবে প্রশ্ন উঠেছে তা নিয়েই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
জনজাতি উন্নয়নের অগ্রগতি ও ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। ঊনকোটি জেলা সার্কিট হাউসে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম, উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রিসভা সদস্য টিঙ্কু রায়, সুধাংশু দাস। ঊনকোটি জেলা সার্কিট হাউসে বুধবার অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ উচ্চ স্তরের পর্যালোচনা বৈঠক। সভার নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী জুয়েল ওরাম। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা। কেবলমাত্র আনুষ্ঠানিক তথ্য উপস্থাপনের নয়, বরং জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্যের সমন্বিত কর্ম পরিকল্পনা গড়ে তোলার এক বাস্তব ভিত্তিক উদ্যোগ নেওয়ার বার্তা দেওয়া হয় এই দিনের বৈঠকে। সভায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, সমস্যাবলী এবং ভবিষ্যৎ রূপরেখা আলোচনা করা হয় বিস্তারিতভাবে। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, সড়ক সংযোগ, আবাসন, রোজগার সহ প্রতিটি খাতে বর্তমান পরিস্থিতির খতিয়ান তুলে ধরেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। কোথাও গতি এসেছে, কোথাও আবার রয়েছে বিলম্ব, সবই সুষ্ঠুভাবে পর্যালোচনা করেন উপস্থিত প্রতিনিধিরা। ত্রিপুরার জনজাতি অধ্যুষিত অঞ্চলের উন্নয়নই সরকারের অগ্রাধিকার। কেন্দ্রের প্রকল্পগুলি মানুষের জীবনে কতটা প্রভাব ফেলছে তা নিয়মিত নজরদারি করতেই এ ধরনের অঞ্চল ভিত্তিক রিভিউ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন মন্ত্রী জুয়েল ওরাম। কেন্দ্র ও রাজ্যের সমন্বিত প্রচেষ্টা জনজাতি অধ্যুষিত এলাকাগুলিকে আরও শক্ত ভিত্তি প্রদান করবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। দিনের আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী দিনে প্রকল্প বাস্তবায়ন আরও গতিশীল করতে গঠন করা হবে এলাকা ভিত্তিক বিশেষ মনিটরিং সেল। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে নতুন কিছু প্রকল্প প্রস্তাব আনার বিষয়েও হয় আলোচনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।